চৌঠা মে 2026 সাল। এই দিনটা পশ্চিমবঙ্গের ইতিহাসে এমনভাবে লেখা থাকবে যেটা হয়তো আগামী বছর বহু মানুষ মনে রাখবে। কারণ এই দিনটি এমন একটা ফলাফল সামনে এসেছে যা অনেকের কাছেই অবিশ্বাস্য। বাংলা জয় করল ভারতীয় জনতা পার্টি। পদ্মাসনে পশ্চিমবঙ্গ 206টি আসনে জয়লাভে বসলো। এটা শুধু একটা জয় নয়, এটা একেবারে ঝড় যা বাংলার রাজনীতির পুরো সমীকরণটাই বদলে দিয়েছে। এতদিন সবাই ভাবত পশ্চিমবঙ্গ মানেই তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। এই ঘাঁটি ভাঙা প্রায় অসম্ভব। বিজেপির জন্য এটা বিশাল চ্যালেঞ্জ। কিন্তু আজকের ফলাফল সেই ধারণাকে সম্পূর্ণ উল্টে দিয়েছে। প্রায় সব এক্সিট পোল যেটা আগে দেখিয়েছিল বাস্তবে সেই ছবিটাই মিলে গেছে। আর এখান থেকেই উঠেছে সবচেয়ে বড় প্রশ্ন, এমনটা কেন হলো? যে মমতা ব্যানার্জি 2021 সালে 294টি আসনের মধ্যে 210-এর বেশি আসনে জয়লাভ করেছিলেন, তার দল আজ 100 গণ্ডি পার করতে পারল না। এটা কি শুধুই হিন্দু মুসলিম রাজনীতি, নাকি এর পেছনে রয়েছে আরও বড় গভীর কারণ? সেই সবগুলোই আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা করব। এই ভিডিওতে আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলছি না, আমরা শুধু সেই কারণগুলো খুঁজে দেখব যেগুলো গত কয়েক বছরে বাংলার মানুষের মনে প্রভাব ফেলেছে। স্বাধীনতার পর থেকে বহুবার অভিযোগ উঠেছে বাংলায় ভোট মানেই হিংসা, বুথ দখল এবং খুনোখুনি। কিন্তু একবারের ভোটের অনেকেই বলেছেন তুলনামূলকভাবে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে। আর এখান থেকে শুরু হয়েছে পরিবর্তনের গল্প। এই প্রথমবার বাংলায় প্রথম স্বাধীনভাবে তাদের মতামত জানাতে পেরেছেন। অনেকের মতে এই কারণেই জয় ঐতিহাসিক হয়ে উঠেছে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, কেন বাংলার মানুষ আজ মমতা ব্যানার্জির দিক থেকে মুখ ফিরিয়ে দিলেন? শুরুতেই একটা কথা পরিষ্কারভাবে বলা দরকার, এই বিশ্লেষণ কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে নয়। এখানে যে তথ্যগুলো বলা হয়েছে সেগুলো বিভিন্ন নিউজ মিডিয়া এবং আলোচনার ভিত্তিতে তুলে ধরা হয়েছে। আজকের এই ফলাফল বুঝতে গেলে আমাদের একটু পিছনে এগিয়ে যেতে হবে, বিশেষ করে 2021 সালের দিকে। সেই সময় তৃণমূল কংগ্রেস প্রায় 48% ভোট পেয়ে জয়ী হয়েছিল। অন্যদিকে বিজেপির ভোট ছিল প্রায় 38%-এর কাছাকাছি। এই 10% ব্যবধানটাই ছিল সবচেয়ে বড় ফ্যাক্ট। তখন অনেকেই এই 38% ভোটকে তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু বাস্তবে এটা ছিল একটা শক্ত ভিত। কারণ এর মাত্র কয়েক বছরের মধ্যে বিজেপি প্রায় শূন্য থেকে উঠে এসে জায়গায় পৌঁছে গিয়েছিল। মানে কি, এটা একটা বড় ভোট ব্যাংক ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছিল, শুধু নাকি ভোট একত্রিত করার অপেক্ষা ছিল। আর ঠিক এই কাজটাই হয়েছে 2021 থেকে 2026 সালের মধ্যে। এই 5 বছরে সবচেয়ে বড় পরিবর্তন এনেছে মানুষের মানসিকতায়। ভোটের অঙ্ক যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ মানুষের চিন্তাধারার পরিবর্তন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, 2024 সালের লোকসভা ভোটেও বিজেপি পশ্চিমবঙ্গ তৃণমূল থেকে অনেকটাই পিছিয়ে ছিল। তাহলে যদি শুধুই হিন্দু মুসলিম রাজনীতি ফ্যাক্টর হতো, তাহলে 2024 এই তার প্রভাব দেখা যেত। মমতা ব্যানার্জি এতটা এগিয়ে থাকতে পারতেন না। এর মানে স্পষ্ট পরিবর্তনটা হঠাৎ করে আসেনি, বরং ধীরে ধীরে তৈরি হয়েছে, বিশেষ করে শেষ 2 বছরে। আর সেই পরিবর্তনের পেছনে ছিল একাধিক কারণ, যেগুলো একসাথে মিলে এই বড় ফলাফল তৈরি হয়েছে। বেশ কিছু রিপোর্টেও এটাও বলা হয় 2024 সালে বিজেপি প্রায় 8.3% মুসলিম ভোট পেয়েছিল। আর এই কারণেই অনেক বিশ্লেষকের মনে করেছেন এই হারের আসল কারণ হলো লুকিয়ে আছে শেষ 2 বছরে, অর্থাৎ 2024 থেকে 2026-এর মধ্যে। এই সময়ে একটা বড় ফ্যাক্টর ছিল নির্বাচন প্রক্রিয়া নিজেই। এর বছর যেভাবে কড়া নিরাপত্তার মাধ্যমে ভোট করানো হয়েছে, তাতে অনেকটাই মনে করেছেন মানুষের অনেক বেশি স্বাধীনতাভাবে এবং স্বাধীনভাবে ভোটের তাদের মতামত জানাতে পেরেছেন। তবে শুধু এইটুকু নয়, বিজেপির পক্ষে যে বড় ঢেউ তৈরি হয়েছিল তার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ছিল চাকরি এবং দুর্নীতি।
গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে সরকারি চাকরির নিয়োগের প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। আর যেগুলো হয়েছে সেগুলো নিয়েও একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। 26,000 শিক্ষকের চাকরি বাতিল, এটা শুধুই একটা সংখ্যা নয়, হাজার হাজার পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প, যার সঙ্গে প্রাইমারির 32,000 চাকরির মামলা এখনও আদালতে ঝুলে রয়েছে। যখন এই মানুষগুলো নিজেদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে রাস্তায় নেমেছিলেন, তখন তাদের সঙ্গে যা ঘটেছিল সেটা গোটা বাংলার মানুষ দেখেছিলেন। লাঠিচার্জ, মারধর, যোগ্য প্রার্থীদের রাস্তায় লুটিয়ে পড়া, এই দৃশ্যগুলো সাধারণ মানুষের মনে গভীর প্রভাব ফেলেছিল। এই ঘটনাগুলোর পর ধীরে ধীরে একটা ধারণা তৈরি হয়, সরকার শিক্ষিত বেকারদের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট সংবেদনশীল নয়। এছাড়া সাধারণত ছাত্র যে বছরের পর বছর পরিশ্রম করে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, যখন সে দেখে তার ভবিষ্যৎ অনিশ্চিত, তখন সেই হতাশা আর শুধু ব্যক্তিগত থাকে না, সেটা ধীরে ধীরে সরকারের প্রতি ক্ষোভে পরিণত হয়। এই ক্ষোভ হয়তো সবসময় প্রকাশ পায় না, কিন্তু ভোটের সময় সেটাই সবচেয়ে বড় শক্তিশালী হয়ে ওঠে। বর্তমানে রাজ্যে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী, বিশেষ করে 21 থেকে 25 বছরের মধ্যে এই বড় অংশটাই 2026 সালের ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে মনে করা হয়েছে। তৃণমূল কংগ্রেস শেষ মুহূর্তে এসে শিক্ষিত বেকারদের আকর্ষণ করার চেষ্টা করেছিল বিভিন্ন আর্থিক সহায়তা ঘোষণার মাধ্যমে, যেমন যুবসাথী। কিন্তু অনেকের মতে তখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে মানুষ শুধু মানসিক বা সাহায্য নয়, স্থায়ী সমাধান চাইছিল। আর এটাই তৈরি হয় সেই বড় পরিবর্তন যা শেষ পর্যন্ত ভোট বাক্সে গিয়ে স্পষ্টভাবে প্রকাশ পায়। তারা মাসে 1500 টাকার করে তাদের ভাতার ঘোষণা করেছিল, কিন্তু বাংলার যুবক যুবতীরা এটা বিষয় স্পষ্ট করে দিয়ে গেছিল, এই সামান্য টাকা তাদের ভবিষ্যৎ বদলাবে না। তারা অস্থায়ী সামান্য সাহায্য নয়, স্থায়ী সমাধান চাইছিল, চাকরি, স্থায়িত্ব এবং নিরাপত্তা। এই পরিস্থিতির সঙ্গে অনেকেই 2011 সালের ভোটের মিল খুঁজে পান। তখন প্রায় 34 বছরের বামফ্রন্ট সরকারের বেকারত্ব এতটা বেড়ে ইস্যু দাঁড়িয়েছিল, শিক্ষিত বেকার খুবই শেষ পর্যন্ত সরকার পরিবর্তনের পথ তৈরি করেছিল। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে ক্ষমতায় পরিবর্তন ঘটেছিলেন। ঠিক একইভাবে অনেক বিশ্লেষকের মতে 2026-এ সেই চক্রটা আবার ঘুরে এসেছে, শুধু চরিত্র বদলে গেছে। এবার সেই অসন্তোষের ঢেউ অন্যদিকে গিয়েছে। এখানে একটা প্রশ্ন উঠতেই পারে, তাহলে কি কেন্দ্রীয় স্তরে চাকরির পরিস্থিতি খুব ভালো? এটা অবশ্যই আলাদা করে আলোচনার বিষয়, কিন্তু এই বিশ্লেষণে আমরা শুধু পশ্চিমবঙ্গের ভোট ব্যাংক এবং এখানকার মানুষের অভিজ্ঞতার ভিত্তিতেই বিষয়গুলি আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। এবার যদি ভোটের কাঠামোর দিকে তাকানো যায়, তাহলে সবচেয়ে বড় পরিবর্তনটা দেখা গেছে মহিলা ভোটারদের মধ্যে। এতদিন ধরে মহিলা ভোট ছিল তৃণমূল কংগ্রেসের অন্যতম বড় শক্তি। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো বিভিন্ন প্রকল্প, বিশেষ করে সরকারি অর্থ সহায়তা অনেক মহিলার জীবনে প্রভাব ফেলেছিল। এই প্রকল্পগুলো শুধু আর্থিক সাহায্য দেয়নি, অনেকের কাছে এটা নিরাপত্তার অনুভূতি তৈরি করেছিল। কিন্তু 2026-এ এসে সেই জায়গায় একটা পরিবর্তনের ইঙ্গিত দেখা যায়, কারণ যে কোনো ওয়েলফেয়ার স্কিম তখনই কার্যকর হয় যখন মানুষ সেটাকে স্বচ্ছভাবে পায়। কিন্তু এই প্রকল্পগুলো নিয়েও নানা জায়গায় অভিযোগ উঠতে শুরু করে, বিশেষ করে গ্রামীণ এলাকার অনেক মহিলাকে সুবিধা পেতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলে আলোচনা করা হয়েছে। যখন সামান্য পেতে গিয়ে বারবার দৌড়ঝাঁপ করতে হয়, স্থায়ী স্তরের চাপের মুখে পড়তে হয়, তখন সেই সাহায্য আসল উদ্দেশ্যটাই প্রশ্নের মুখে পড়ে। একজন মহিলা যদি মাসে 1,500 টাকা বা তার কিছু বেশি টাকা পান, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই টাকার জন্য যদি বারবার নির্ভরশীল হতে হয় বা অন্য শর্ত মানতে হয়, তাহলে ক্ষমতায়নের অনুভূতিটা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। এইভাবেই ধীরে ধীরে একটা অসন্তোষ তৈরি হয়, যা সময়ের সঙ্গে সঙ্গে সরকারের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিকে বদলে দেয়। এছাড়াও একটা বড় প্রশ্ন উঠে এসেছে,
মহিলাদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন ঘটনাকে ঘিরে তদন্ত এবং প্রশাসনের ভূমিকা নিয়ে যে ধরনের আলোচনা সামনে এসেছে তা অনেক মানুষকে ভাবতে বাধ্য করেছে। যখন কোনো গুরুতর অপরাধের ঘটনায় সঠিক বিচার এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে, তখন স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়। তার সঙ্গে যদি এমন কিছু মন্তব্য পরিস্থিতি তৈরি হয় যেটা মানুষের মনে নিরাপত্তা নিয়ে সন্দেহ বাড়ায়, তাহলে সেই প্রভাব সরাসরি ভোটের মনস্তত্ত্বে পড়ে। অনেকের মতে এই বিষয়টা মহিলা ভোটের একটা অংশের প্রভাব ফেলেছে। তবে আসে সংখ্যালঘু ভোট, যেটা বাংলায় রাজনীতিতে সবসময় একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। দীর্ঘদিন ধরে এই ভোটের একটা বড় অংশ একদিকে ছিল, কিন্তু 2026-এ এসে সেই অংশটা পরিবর্তনের ইঙ্গিত দেখা যায়। এর পেছনেও একটা মানসিক চাপ কাজ করেছে বলে অনেকেই মনে করেছেন। দীর্ঘদিন ধরে সমর্থন দেওয়ার পরেও যদি গ্রাউন্ড লেভেলের প্রত্যাশিত উন্নয়ন না দেখা যায়, তাহলে নতুন প্রজন্মের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে। আজকের যুব সমাজ সে যে কোনো সম্প্রদায় হোক, মূলত চাকরি শিক্ষার উন্নয়ন চাই। শুধু ভাতা বা নির্দিষ্ট সুবিধা দিয়ে সেই চাহিদা পূরণ করা সম্ভব নয়। এই জায়গায় অন্য রাজনৈতিক শক্তিগুলো কিছুটা প্রভাব ফেলতে শুরু করে, ফলে ভোটের একটা অংশ সরে যেতে দেখা যায়। এই পাশাপাশি গত কয়েক বছরে কিছু সাম্প্রদায়িক উত্তেজনা ঘটনাও মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে বলে মনে করা হয়েছে বা আলোচনা করা হয়েছে। যখন মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে সুনিশ্চিত নয় বা চিন্তিত হয়, তখন তার প্রভাব সরাসরি ভোটের সিদ্ধান্তে পড়ে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ভোটার তালিকা। এই নির্বাচনে ভোটার লিস্ট আপডেট নিয়ে নানা আলোচনা হয়েছে। মৃত ভোটার বাদ যাওয়া, ঠিকানা পরিবর্তনের কারণে নাম কাটা, এসব তো ছিলই। পাশাপাশি বিভিন্ন পক্ষ থেকে অভিযোগ উঠেছে যে কিছু বৈধ ভোটারও নাম তালিকায় বাদ পড়েছে। এই সংখ্যা যদি বড় হয়, তাহলে সেটাও ফলাফলের প্রভাব ফেলতে পারে, এমনটাই অনেকের মত। এর সঙ্গে যোগ হয়েছে দুর্নীতি ধারাবাহিক ইস্যু, চাকরি, বালি, কয়লা, এই সব ধরনের অভিযোগগুলো বারবার সামনে এসেছে। এখানে একটা বিষয় পরিষ্কার, সব অভিযোগ সরাসরি প্রমাণিত হোক বা না হোক, যখন একই ধরনের অভিযোগ বারবার সামনে আসে এবং তার বিরুদ্ধে দৃশ্যমান কঠোর ব্যবস্থা দেখা যায় না, তখন মানুষের মনে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়। রাজনীতিতে এই পারসেপশন বা ধারণায় অনেক সময় আসল ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এর পাশাপাশি কিছু প্রশাসনিক সিদ্ধান্ত, কিছু প্রকাশ্য ঘটনা, যেগুলো টিভি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ দেখেছেন, সেগুলোর মানুষের মনে প্রভাব ফেলেছে। আরেকটা বিষয় যেটা অনেকেই আলাদা করে আলোচনা করেছেন, যুব সমাজের আবেগ। যে যুব সমাজ সাধারণত রাজনীতি থেকে দূরে থাকেন, তারাও কিছু ঘটনার পর নিজেদের হতাশা প্রকাশ করেছেন। যখন ব্যক্তিগত স্বপ্ন বা প্রত্যাশা ভেঙে যায়, তখন সেই খবর ধীরে ধীরে বৃহত্তর অসন্তোষ রূপ নেয়। এই সব কিছু নিরাপত্তা, কর্মসংস্থান, দুর্নীতি, প্রশাসনিক ভাবমূর্তি, আরও মানুষের আবেগ, সব মিলিয়েই একটা বড় পরিবর্তনের পরিবেশ তৈরি করেছে। আর সেই পরিবর্তনই শেষ পর্যন্ত ভোটের ফলাফলে প্রতিফলিত হয়েছে। এটাও কিন্তু ভোট বাক্সে বড় একটা প্রভাব ফেলেছেন। এর পাশাপাশি রাজনৈতিক বক্তব্য এবং প্রচারের ভাষাও অনেকের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভোটের আগে কিছু মন্তব্যকে ঘিরে আলোচনা তৈরি হয়, আর পৌঁছে দেওয়ার মতো ঘটনার পর সেই কথাগুলোকে অনেকেই বেশি গুরুত্ব দিয়ে দেখতে শুরু করেছেন। সব মিলিয়ে দেখা যায় তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের শক্তিশালী সংগঠন থাকা সত্ত্বেও ভেতরের কিছু সমস্যা ধীরে ধীরে তাদের দুর্বল করে দেয়। স্বজন পোষণ, গোষ্ঠীদ্বন্দ্ব, টিকিট বণ্টন নিয়ে অসন্তোষ, এই সব কিছু মিলিয়ে অনেক জায়গায় কর্মীদের উৎসাহ কমে যায়। আর রাজনীতিতে এই ছোট ছোট ফাঁকই শেষ পর্যন্ত বড় ব্যবধান করে দেয়। এর সঙ্গে আরেকটা বিষয় স্পষ্ট হয়ে এসেছে, এজেন্ডার লড়াই। এই তৃণমূলের নির্বাচনের কংগ্রেস যেসব
বিষয় সামনে নিয়ে এসেছে সেগুলোর অনেকটাই সরাসরি মানুষের দৈনন্দিন সমস্যার সঙ্গেই সংযুক্ত ছিল না বলে অনেকের বিশ্লেষকের মত। কিছু ইস্যুতে তারা জোর দিলেও সেগুলো ভোটারদের বড় অংশকে ততটা প্রভাবিত করতে পারেনি। অন্যদিকে বিজেপি তাদের প্রচারের তুলনামূলকভাবে বেশি জোর দিয়েছেন চাকরি, দুর্নীতি, প্রশাসনিক স্বচ্ছতা এই ধরনের বিষয়গুলোর উপর। এর পাশাপাশি তাদের নিজস্ব রাজনৈতিক ন্যারেটিভও ব্যবহার করেছে, যা একটি নির্দিষ্ট ভোট ব্যাংকের মধ্যে প্রভাব ফেলেছে। ফলাফল একটা বড় পরিবর্তন, তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার যে কোনো নির্বাচনের ফলাফল শুধু এক বা দুইটা কারণে নির্ধারিত হয় না। বহু ছোট ছোট কারণ একসাথে মিলিয়ে এই ধরনের বড় ফলাফল বা বড় পরিবর্তনের তৈরি করে। এই ভিডিওতে আমরা সেই কারণগুলোকে একত্রিত বোঝানোর চেষ্টা করলাম। মানুষের মানসিকতা পরিবর্তন, চাকরির দুর্নীতি ইস্যু, মহিলা ভোটারদের পরিবর্তন, সংখ্যালঘু ভোটের সরে আসা, সংগঠন ভেতরে ভোটের সমস্যা, আরও এজেন্ডার লড়াই, সব কিছুই মিলিয়েই তৈরি হয়েছে 2026-এর এই ফলাফল। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই পরিবর্তন কি শুধু ভোটের ফলাফলের সীমাবদ্ধ থাকবে নাকি বাস্তবতার প্রতিফলন দেখা যাবে? চাকরি, শিল্প এবং উন্নয়ন যে প্রতিশ্রুতিগুলো সামনে রেখে এই জয় এসেছে সেগুলো কতটা বাস্তবায়িত হবে সেটাই এখন দেখার বিষয়। আপনাদের কি মনে হয়, এই পরিবর্তন কি বাংলার ভবিষ্যৎকে নতুন দিকে নিয়ে যাবে নাকি আবারও বদলে যাবে সেই সমীকরণ? আপনার মতামত অবশ্যই জানাতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। আবার দেখা হবে পরের ভিডিওতে, এবং এই ইনফরমেশনটি আপনাদের বন্ধুবান্ধবদেরকে শেয়ার করবেন এবং তারা যেন এই বিষয়টি জানতে পারে। ধন্যবাদ।